নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, গতকাল সন্ধ্যেবেলা থেকে কিন্তু ভারতবর্ষে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গিয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে রাহুল গান্ধী লোকসভা বিরোধী দলনেতা হওয়ার পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গতকাল একটা তার যে একদম অভিব্যক্তি সেটা তিনি ব্যক্ত করেছেন, এবং গতকালকের পর থেকে কিন্তু রীতিমতন রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা কয়েক গুণ বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্তে আইএনডিআই এর জোট তারা বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের যে লড়াই তাতে কিন্তু সঠিক ব্যক্তি রাহুল গান্ধী নেতৃত্ব দেওয়ার জন্য। এবং সেই প্রেক্ষাপটে আজ সকালের বেলায় কিন্তু একদম রাহুল গান্ধী গিয়েছেন ব্যাঙ্গালোরে, এবং সেখানেও তার একটি বৈঠক আছে। এবং তার পরবর্তীতে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন স্টেটে যে সমস্ত বড় বড় দলগুলো রয়েছে যারা বিজেপি বিরোধী শক্তি, তারা কিন্তু তাদের মতন করে প্রচার করছেন রাহুল গান্ধীর গতকালকে প্রেস কনফারেন্সটা। আমরা ইতিমধ্যেই বিভিন্ন ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রাহুল গান্ধী কি বলছেন। আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো গিয়ে দেখুন। এবং ইতিমধ্যেই কিন্তু আইএনডিআই এর জোট যেভাবে একতাবদ্ধ ভাবে লড়াইটা করছে, সেখানে কিন্তু মুখ থুবড়ে পড়তে বাধ্য বিজেপি, এটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার। এবং এই মুহূর্তে ইলেকশন কমিশন যে বেকায়দায় পড়েছে তাদের উপর ওঠা অভিযোগের জন্য, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তার কারণ ইলেকশন কমিশন সরাসরি রাহুল গান্ধীর কাছ থেকে এফিডেভিট চেয়েছেন, এবং এফিডেভিট দিয়ে তাকে অভিযোগ জানাতে হবে তার যা যা অভিযোগ আছেন। অন্যদিকে রাহুল গান্ধী বলেছেন যে একজন পলিটিশিয়ান হিসেবে তিনি যা বলছেন সেটাই তার অভিযোগ, আলাদা করে এফিডেভিট বা হলফনামা দিয়ে তাকে অভিযোগ জানানোর দরকার নেই। তিনি পাবলিকলি প্রেস কনফারেন্স করেছেন, সুতরাং তার যা বলার ছিল তিনি পাবলিকলি বলেছেন, সুতরাং সেটা আর এফিডেভিট হিসাবে জমা দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন যে কতটা কনফিডেন্ট রাহুল গান্ধী। কোনো ধরনের ভিত্তিহীন অভিযোগ যে তিনি করেননি তার এই কথার মাধ্যমে কিন্তু বোঝা যায়। এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির পরবর্তী পদক্ষেপ, এবং অবশ্যই এই মুহূর্তে রীতিমতন যে সমস্ত জায়গায় একদম ভোট চুরি হয়েছে বলে রাহুল গান্ধী তিনি ব্যক্ত করেছেন, সেই সমস্ত জায়গাগুলো নিয়ে আজকের বিস্তারিত প্রতিবেদন, এবং তার সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিভাবে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি আবার প্রতিষ্ঠা করবে সেটাও কিন্তু এখন দেখার বিষয়। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও শেষ অবধি দেখুন। আপনারা জানেন যে এই মুহূর্তে মহারাষ্ট্র ভোটের পর থেকে কিন্তু রাহুল গান্ধী বারংবার যে চেষ্টাটা করেছিলেন সেটা কিন্তু প্রতিষ্ঠা করার, যে মহারাষ্ট্রে ভোট চুরি হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে আমরা দেখতে পেয়েছিলাম মহারাষ্ট্রে ভোট হয়েছে, কিন্তু লোকসভা ভোট থেকে মহারাষ্ট্রে 5 মাসের ব্যবধানে যে ভোটটা হয়েছিল সেই ভোটে আমরা দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন জায়গায়, একদম মহারাষ্ট্র শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভা সিটের ক্ষেত্রে কিন্তু রীতিমতন আমরা অপ্রত্যাশিত ভালো ফলাফল করেছিল ভারতীয় জনতা পার্টি, এবং প্রচুর পরিমাণে ভোটার এই 5 মাসের মধ্যে যুক্ত হয়ে গিয়েছিলেন। মহারাষ্ট্র লোকসভা ভোট এবং মহারাষ্ট্র বিধানসভা ভোটের মধ্যে 5 মাসের ব্যবধানে প্রায় 76 লক্ষ মানুষ এক্সট্রা যুক্ত হয়েছিলেন। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একদম তারা যে সমস্ত জায়গায় ভোট দিয়েছেন সেই সমস্ত জায়গায় কিন্তু হই হই করে জিতে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু মহারাষ্ট্রের ভোট নিয়ে হাউ টু স্টিল অ্যান ইলেকশন, এই ধরনের কিছু একদম রাহুল গান্ধী আর্টিকেল লিখছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসে আমরা আপনাদেরকে দেখিয়েছি, অন্যান্য বিভিন্ন পত্রপত্রিকাতেও লিখছেন। কিন্তু এবার যেটা করলেন তিনি, একদম সরাসরি নির্বাচন কমিশন তাদের 7 ফুটের একটা বিস্তীর্ণ যে তালিকা, ভোটার তালিকা, সেই তালিকাটাকে নিয়ে তিনি 6 মাস ধরে একদম ক্যালকুলেশন করলেন, এবং কর্ণাটকের বিভিন্ন বিধানসভা এলাকায় তিনি কিন্তু দেখিয়ে দিলেন যে কিভাবে ভোট চুরি হয়েছে। একটা বিধানসভার কথা তিনি বলছেন, সেখানে 1 লক্ষ ভোট চুরি হয়েছে, কারচুপি হয়েছে। সুতরাং যারা ভোট দিয়েছে তারা বিভিন্ন রাজ্যের ভোটার, একই নাম নিয়ে একই এপিক সংখ্যা নিয়ে বিভিন্ন রাজ্যে তারা ভোট দেন। সুতরাং এই মুহূর্তে যেভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে কাঠগড়ায় দাঁড় করালেন রাহুল গান্ধী, সেটা কিন্তু রীতিমতন নজিরবিহীন একটা ঘটনা। এবং গতকাল রাতেই আপনাদেরকে জানাই যে একদম রাহুল গান্ধীর বাড়িতে কিন্তু একটা নৈশ ভোজের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন 25টা বিরোধী দল, একদম বিজেপি বিরোধী দল, 25টা বিজেপি বিরোধী দল। শুধুমাত্র 26টা বিজেপি বিরোধী দল ছিল, তার মধ্যে আপ শুধুমাত্র থাকেনি। তার কারণ আপ আগেই বলে দিয়েছে যে তারা আইএনডিআই জোটের মধ্যে থাকবে না। সেই প্রেক্ষাপটে 25টা দলের 50 জন তারা কিন্তু উপস্থিত ছিলেন। এবং সব সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন দল থেকে যে কোনো একজন প্রতিনিধি বিভিন্ন মিটিং এ উপস্থিত থাকেন। কিন্তু গতকালের যে মিটিংটা রাহুল গান্ধীর বাড়িতে হয়েছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ছবি উঠে এসেছে। যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একজন মাথা, এই মুহূর্তে ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে লড়াই করতে চাইছে তাদের একদম মাথা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি,
তিনি উপস্থিত ছিলেন, ডেরেক ওব্রায়ান উপস্থিত ছিলেন, সিপিআইএম এর তরফ থেকে উপস্থিত ছিলেন একদম সিপিআইএম এর যে কোর একদম সদস্য তিনি উপস্থিত ছিলেন। অন্য জায়গায় আমরা দেখতে পেয়েছি একদম ডিএমকে দল থেকে উপস্থিত ছিলেন সেখানকার যে তামিলনাড়ুর একদম গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী। তাছাড়া আমরা দেখতে পেয়েছি যে একদম উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রের যে মহারাষ্ট্রকে নিয়ে এতটা লড়াই, সেই মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে তিনি কিন্তু উপস্থিত ছিলেন শিবসেনার পক্ষ থেকে। শরদ পাওয়ার উপস্থিত ছিলেন, তার মেয়ে উপস্থিত ছিলেন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথাও গিয়ে কিন্তু আইএনডিআই এর জোট একতাবদ্ধ। এবং রাহুল গান্ধী গতকাল যেভাবে একদম রীতিমতন প্রেস কনফারেন্স করে তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ভোট চুরি হচ্ছে, সেটা প্রথমে তিনি একদম পাবলিকলি একটা মিটিং করেন এবং তার পরবর্তীতে তার নৈশভোজের পার্টিতেও তিনি প্রজেক্টর চালিয়ে কিন্তু দেখান যে বিভিন্ন জায়গায় ভোট চুরি হচ্ছে, বিভিন্ন রাজ্যে সেই ভোট চুরির খেলায় একদম কিন্তু রীতিমতন ভারতীয় জনতা পার্টি সুবিধা ভোগ করছে এবং তারা সরকার তৈরি করছে। এবং রিসেন্টলি সেটা মধ্যপ্রদেশের কথা বলেছেন রাহুল গান্ধী, সেটা মহারাষ্ট্রের কথা বলেছেন, হরিয়ানার কথা বলেছেন, দিল্লির কথা বলেছেন। পর পর রাজ্য জুড়ে নতুন ভোটার যুক্ত করে একদম হঠাৎ করে ভারতীয় জনতা পার্টি জিতে যাচ্ছে। এবং রাহুল গান্ধী যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য, যে একদম আপনারা বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে গিয়ে দেখবেন যে অ্যান্টি বিজেপি ভোট, অ্যান্টি বিজেপি ভোটাররা এসে যুক্ত হচ্ছেন। অর্থাৎ বর্তমানে ধরুন বাংলায় তৃণমূল কংগ্রেসের সভায় যত মানুষ থাকছেন, সিপিআইএম এর সভায় যত মানুষ থাকছেন, কংগ্রেসের সভায় যত মানুষ থাকছে, সেই সমস্ত জায়গায় যে পকেট ভোট গুলো, সেই সমস্ত গুলোতে কিন্তু রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে একদম ভোট চুরি হয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে ধরুন পশ্চিমবঙ্গে ভোট হলো এবং সেই জায়গায় আমরা দেখতে পেলাম মুর্শিদাবাদ সংলগ্ন অঞ্চল, মালদা সংলগ্ন অঞ্চল, যেগুলো একদম কংগ্রেসের কোর ভোটার সেখানে থাকেন, সেইখানে যদি এবার ভারতীয় জনতা পার্টি জিততে শুরু করে, তাহলে যেভাবে আমরা চমকে যাব ঠিক সেইভাবে কিন্তু প্রত্যেকটা রাজ্যে, সেটা উত্তরাখণ্ড হতে পারে, সেটা হতে পারে কিন্তু হরিয়ানা, সেটা হতে পারে মহারাষ্ট্র, সেটা হতে পারে মধ্যপ্রদেশ, সেটা হতে পারে দিল্লি, প্রত্যেকটা রাজ্যে কিন্তু একইভাবে ভোট হচ্ছে এবং একইভাবে ভোটের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার পর পর রাজ্যে তারা জয় লাভ করছে। এবং এই মুহূর্তে বিহার ভোটের আগে রাহুল গান্ধী একদম রীতিমতন যখন অভিযোগ তুলছেন যে বিভিন্ন জায়গায় একদম ভারতের নির্বাচন কমিশন এইভাবে ভোট চুরির কাজে লিপ্ত, তখন কিন্তু একদম আমরা দেখতে পেলাম যে একটা এসআইআর, একটা নতুন পদ্ধতি এসআইআর, তার মাধ্যমে বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলো এবং 1 মাস ধরে কোনো কথাই না শুনে একটা ফর্ম ফিল আপের মাধ্যমে রীতিমতন কিন্তু 65,64,000 মানুষের নাম বাদ দেওয়া হলো 8 কোটি মানুষের ভোটার তালিকা থেকে। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু ভোট হতে চলেছে আগামী নভেম্বর মাসে। এবং সেই জায়গায় এই মুহূর্তে আইএনডিআই এর জোট বা বিরোধীদের যেটা দাবি, সেটা কিন্তু গত ফেব্রুয়ারি মাসে যে একদম ভোটার তালিকাটা ছিল, গত একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিহারে যে ভোটার তালিকাটা ছিল, সেই ভোটার তালিকা অনুযায়ী কিন্তু ভোট করতে হবে বিহারে, এবং সেটাই কিন্তু তাদের দাবি। এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে এখনো কেস চলছে। সুপ্রিম কোর্টে আমরা দেখতে পেয়েছি যে 10 তারিখ, 28 তারিখ জুলাই মাসের কিন্তু পর পর শুনানি হয়েছে এগুলো নিয়ে, এবং তার পরিপ্রেক্ষিতে এখনো সুপ্রিম কোর্টে কেসটা চলছে। এবং সেই জায়গা থেকে তারা কিন্তু কোনো মতেই, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোনো মতেই কিন্তু এসআইআর এর ভিত্তিতে সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইস সেটা শুনতেও তারা রাজি ছিল না। তারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলোকে মান্যতা দেবে না, যদিও সুপ্রিম কোর্ট সেটাই কিন্তু একদম অ্যাডভাইস করেছিল ইলেকশন কমিশনকে, কিন্তু তারা মান্যতা দেবে না, তারা জানিয়ে দিয়েছে। এবং সেই প্রেক্ষাপটে এই মুহূর্তে বিহার ভোট, এবং বিহার ভোটের ঠিক আগে একদম রাহুল গান্ধী যেভাবে একদম বিস্ফোরণ করলেন, তিনি ঠিক যেমন বলেছিলেন অ্যাটম বোম আছে তার কাছে, অ্যাটম বোমের মতোই একটা বিস্ফোরণ হলো গতকালের পর থেকে। কিন্তু ভারতবর্ষে, আমরা আবারও বলছি যে ভারতবর্ষের সম্পূর্ণ রাজনৈতিক মানচিত্রটাই বদলে গিয়েছে, সম্পূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটটাই বদলে গিয়েছে। অ্যান্টি মোদি যে ভোটাররা যারা ভোট দিচ্ছিলেন, তাদের ভোট কোথায় যাচ্ছে, সেই সমস্ত ভোটগুলো রীতিমতন কেন হচ্ছে না, রীতিমতন ফলপ্রসূ হচ্ছে না, সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন রাহুল গান্ধী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের চ্যানেলে পর পর ভোট সংক্রান্ত বা এই রাহুল গান্ধীর যে কালকে প্রেস কনফারেন্স সংক্রান্ত আমরা ভিডিও আপলোড করেছি, আপনারা দেখতে পারেন পর পর। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জায়গায় একদম বিহার দখল করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ জোট, এবং উল্টো দিকে বিহারে কিন্তু একদম রীতিমতন যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। এবং তার আগে আজকে কর্মসূচি ছিল, কিন্তু সেটা একদম 2 দিন পিছিয়ে গিয়ে সোমবার দিন, আগামী সোমবার দিন 11ই আগস্ট কিন্তু সেই কর্মসূচিটা রাখা হয়েছে। মাঝখানে 9 এবং 10 তারিখে শনি এবং রোববার বাদ দিয়ে 11ই আগস্ট সংসদ ভবন থেকে একদম সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে দফতর, মেন দফতর, সেখানে
সেখান পর্যন্ত মার্চ করে র্যালি করে রাহুল গান্ধীর নেতৃত্বে আইএনডিআই জোটের রাজ্যসভার এবং লোকসভার সমস্ত সাংসদরা হাঁটবে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লড়াই এই মুহূর্তে, এবং আইএনডিআই জোট যেভাবে একতাবদ্ধভাবে লড়ছে, ভয় পাচ্ছে বই কি মোদী সরকার, সেটাই কিন্তু এই মুহূর্তে ছবি উঠে আসছে। আপনারা কি মনে করছেন? সমস্ত প্রমাণ যেভাবে রাহুল গান্ধী রাখছেন এবং সমস্ত ভাবে যেভাবে ঘিরে ধরছে বিজেপিকে, যেভাবে ঘিরে ধরছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং বিজেপির সম্পর্ককে, তার ভিত্তিতে এই মুহূর্তে বিজেপি সরকার বা এনডিএ সরকার কতটা ঠিক বেকায়দায় পড়বে? আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে পেড মেম্বারশিপ নিয়ে আমাদের জয়েন বাটন ক্লিক করে চ্যানেলের মেম্বার হতে পারেন। ধন্যবাদ।